প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ কথা বলবো চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি রয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদের সম্মানিত হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। আমি মাননীয় হুইপ মহোদয় আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার আজকের আয়োজনে। বিএনপি সরকার গঠন করার পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, এর জন্য এটিএন বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাকে। আমরা প্রত্যেকেই যেটা জানি এবং আমরা দেখতে পেয়েছি যে সরকার গঠন করবার পর থেকেই আমরা জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ, সেই সংসদ কিন্তু প্রাণবন্ত ডিবেট হচ্ছে, বিরোধী দল ওয়াকআউট করছে, আবার তারা যোগ দিচ্ছে, যুক্তি থাকছে, তর্ক থাকছে, পাল্টা যুক্তি থাকছে, সব মিলিয়ে এই সংসদটার প্রাণবন্ত জায়গায় তৈরি হচ্ছে। আমি প্রথমে আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই নাটোরবাসীকে, নাটোর 2 আসনের সেই সম্মানিত যারা ভোটার, সেই নাগরিকদের কৃতজ্ঞতা জানাতে চাই। তারা আপনাকে সম্মানিত করেছে, আপনাকে বিপুল ভোটের ব্যবধানে আপনাকে জয়লাভ করেছে। আপনি ইতিপূর্বেও সেখানে জনগণের সাথে ছিলেন, এখনও জনগণের সাথে আছেন। আমরা যদি এই প্রসঙ্গে আসি, জাতীয় সংসদের প্রসঙ্গে, সেই প্রসঙ্গে আমরা দেখেছি যে গত কয়েকদিনের যে আলোচনা, সেই আলোচনার মূল যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলোর মধ্যে ছিল জুলাই সনদ, গণভোট, 72 সংবিধান, অন্তর্বর্তীকালে সরকার জারি করা 133টি অধ্যাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে যে বিষয়টি আমি মোটা দাগে আপনার কাছে জানবার আগ্রহ প্রকাশ করছি, সেটি হচ্ছে গতকাল বিরোধী দলের পক্ষ থেকে তারা ওয়াকআউট করেছে। তারা অভিযোগ করে বলেছে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের করেছে, যেটি সরকারি দলের প্রতি তারা অঙ্গুলি দিয়ে বলার চেষ্টা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর অধ্যাদেশ নিয়েই কিন্তু এই বিতর্কের সূচনা হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু একটা আমরা ওয়াকআউট এবং রাজপথে যাবারও একটা বিষয় দেখেছি। এই যে সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ বিরোধী দল থেকে করা হচ্ছে, আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে কিরণ ভাই। আপনি আমাকে এই মধ্যরাতে এটিএন বাংলায় দাওয়াত দিয়ে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, সংসদের পক্ষ থেকে আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা, বিশেষ করে নাটোর সদর এবং নতুন একটা উপজেলা নলডাঙ্গা, এই 2 থানার মানুষ আমাকে ইতিপূর্বেও 3 বার, এবার দিয়ে 4 বার এমপি হিসাবে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই যারা আমাকে ভোট দিয়ে এমপি হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, আমি নাটোরের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার দল বিএনপির বর্তমান যিনি প্রধানমন্ত্রী আমাদের দেশের, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও কৃতজ্ঞতা জানাই। আপনি যেটা প্রশ্ন করেছেন, আপনি জানেন যে আমি নিজেও 2001 সালের 1 অক্টোবর, আজ থেকে প্রায় 25 বছর আগে যে নির্বাচনের মাধ্যমে আমি 4 দলীয় ঐক্যজোট সরকারের তৎকালীন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম। তো আজকে দীর্ঘদিন পর আন্দোলন, সংগ্রাম, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষার পর এই 2024-এর 5ই আগস্ট এদেশের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ, বিশেষ করে ছাত্র জনতার আন্দোলন, আজকে স্বৈরাচার শাসকের পতন হয়। এবং পতনের পরে আজকে একটা কি বলবো, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্ভয়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আজকে যে ভোটের অধিকারের জন্য সংগ্রাম, গণতন্ত্রের জন্য সংগ্রাম, এই সংগ্রামের যে বিজয় গত 12ই ফেব্রুয়ারি তারিখে দেশের মানুষ আবারও বিএনপিকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছে। এবং আমি বিশ্বাস করি এই প্রথম স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে কোনো সংঘাত, কোনো খুন এবং কোনো নির্বাচন কেন্দ্র বন্ধ না হয়ে 300 সিটে যে নির্বাচন হয়েছে, যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন কেউ কাউকে করে নাই। সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ স্বীকৃতি দিয়েছে এই দীর্ঘদিন পর
এর আগেও 91-এ নির্বাচন হয়েছে, বিরোধী দল বলেছে কারচুপি, সূক্ষ্ম কারচুপি। আবার 96-এ নির্বাচন হয়েছে, যে নির্বাচনকে নিয়েও বিতর্ক আছে। 2001 সালের নির্বাচনকে নিয়ে কথা হয়েছে। তারপরও আমরা মনে করি এই নির্বাচনগুলো মানুষ অংশগ্রহণ করতে পেরেছে। কিন্তু এই প্রথম যে সংঘাত ছাড়া, মারামারি ছাড়া, খুনাখুনি ছাড়া, যেখানে চেয়ারম্যান, উপজেলা, পৌরসভার ভোটে রক্তপাত হয়, গুলি হয়, মানুষ মারা যায়, কিন্তু এবার একমাত্র নির্বাচন যে নির্বাচনে কোনো রকমের নিউজ হয়নি, সংঘাত, সংঘর্ষ, নির্বাচন কেন্দ্র বন্ধ হয়ে গেছে সংঘর্ষের কারণে। শুধুমাত্র একটা কি দুটো কেন্দ্র কুমিল্লায় বন্ধ হয়েছিল, তো সেটাও সমস্যা হয়নি। এছাড়া এত বড় একটা কোটি কোটি মানুষের দেশ, 300 সিটে নির্বাচন করেছে মানুষ, অথচ একটা সুন্দর নির্বাচন, এটা একটা দৃষ্টান্ত। যাই হোক, আমরা বিশ্বাস করি যে আজকে এই নির্বাচনের জন্যই আমরা দীর্ঘদিন অপেক্ষা ছিলাম। আমি নিজেও, আপনি জানেন যে মাঝখানে 4টা নির্বাচন, এর আগে আমি 4বার এমপি ছিলাম, আর এই মাঝখানে যে 4টা নির্বাচন হচ্ছে, আমি কোনো ইলেকশনে আমি অংশগ্রহণ করতে পারিনি। ভোটের আগেই আমি জেলে চলে গেছি 4বারই। 4বারের মধ্যে 2বার আমার ওয়াইফ ইলেকশন করেছে, আর 2বার তো নির্বাচনই হয়নি। মানে নির্বাচন হয়েছে মানে ওটাও রাতের, দিনের নির্বাচন রাতে হয়ে গেছে। তো এই প্রতিকূলতার মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে যে অর্জন, যে গণতন্ত্র, যে সংসদ, আপনারা জানেন যে 300 জনের মধ্যে 219 জনই নতুন। মানে অদ্ভুত একটা সংসদ, যে সংসদের আপনার 300 এমপির মধ্যে 219 জনই নতুন। তারা জীবনে প্রথম এমপি হয়ে নির্বাচিত হয়েছে। তো এই যে দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনি প্রথম, বিরোধী দলের নেতা যিনি হয়েছে তিনিও প্রথম। এই সব মিলিয়ে মানে এত, আমি মনে করি এটা একটা উদাহরণ, দৃষ্টান্ত একটা বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস হয়ে থাকবে, রেকর্ডে থাকবে, যে এটা যে নতুনদের নিয়ে একটা, এবং আমরা মনে করি মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সে নতুন একটা বিষয় না। আমরা মনে করি দেশটা কীভাবে চলছে, এবং আমি মনে করি যে এই যে প্রায় 40-45 দিন বোধ যাচ্ছে, এই 40-45 দিনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের সমালোচক, আলোচক যারা বিভিন্নভাবে আলোচনা করে, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কিন্তু কেউ এখন পর্যন্ত কোনো ত্রুটি, কোনো ভুল, তাকে নিয়ে কোনো কথা বলার সুযোগ এখন পর্যন্ত পাই নাই। উনি যা কিছু করছেন, যা কিছু বলছেন সঠিকভাবে, যেটা কেউ সমালোচনা, আলোচনা করার সুযোগ নেই। যাই হোক, যেটা আপনি প্রশ্ন করেছেন যে আজকে 133টা বিল, আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই 133টা বিল পার্লামেন্টে আসবে, এই জন্য একটা বিশেষ কমিটি হয়েছিল। একটা হচ্ছে আপনার যে কমিটির প্রধান হচ্ছে আপনার কি বলে স্পিকার, যেটা মানে যে কমিটির প্রধানমন্ত্রী সদস্য, যে কমিটির চেয়ারম্যান স্পিকার। আর একটা বিশেষ কমিটি যেটার সভাপতি ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব, যার মাধ্যমে এই যে বিলগুলো আলোচনা, পর্যালোচনা এবং বিভিন্ন এখানে বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও, সংসদ সদস্যরা, এই কমিটির সদস্য চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে এই বিলগুলো এসছে। এবং যেহেতু আপনারা হয়তো জানেন কনস্টিটিউশন অনুযায়ী গতকালকে 10 তারিখের মধ্যে এই বিলগুলো পাস করতে হবে। যার জন্য আপনার জানেন একটা বিল হলে আপত্তি থাকে, মানে এটা নিয়ে জনমত যাচার তাগিদ থাকে, বিরোধী দল এটা নিয়ে আলোচনা করে, যেহেতু সময় কম, যার জন্য এই 10 তারিখ, অর্থাৎ আপনারা জানেন যে এই গত কয়েকদিন যাবত আমরা যারা সংসদ সদস্য, আমরা সকাল 8টার সময় যাই, রাত 10টা, 11টা, 12টার আগে ফিরতে পারি না। কারণ এই বিলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে বিশেষ করে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের নিরাপত্তা, তারপর তত্ত্বাবধায়ক সরকার বা এই যে সেগুলো বাতিল করে দিয়েছিল, এরকম অনেক গুরুত্বপূর্ণ, যারা আজকে
মানে পঙ্গু হয়ে গেছে, যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়ে গেছে, তাদের পুনর্বাসন, তাদেরকে মানে পুনর্বাসন মিনস তাদের যেন মুক্তিযোদ্ধাদেরকে সরকার যেভাবে সহযোগিতা করেছে এই গণতন্ত্রের জন্য, যারা রক্ত দিয়েছে, পঙ্গু হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বিষয়গুলো এবং তাদের সব মিলিয়ে প্রত্যেকটা বিলই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা যেটা শুনেছেন গতকালকে, একটা বিল নিয়ে তারা ওয়াক আউট করেছে, সেটা হচ্ছে যে এই যারা মারা গেছে তাদের স্মৃতিসৌধ, অর্থাৎ এটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে, হ্যাঁ, যে এটা নিয়ে একটা কমিটি হবে। এই কমিটি, বিরোধী দল বলছে এই কমিটির প্রধান হবে যে কেউ, মানে, আর আমরা বলেছি এই কমিটির প্রধান হবে যিনি এই মানে মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, উনি হবে, এটাকে চেয়ার করবে। তো এটা এমন কোনো ইস্যু না। এই আমরা বলেছি যেহেতু সময় নাই, বিলটা পাস হয়ে যায়, যদি এটা আপনারা মানে সংশোধন বা এটা নতুন করে আবার মানে ইয়ে করতে চান, পরিবর্তন বা পরিবর্তন করতে চান, দরকার নেক্সট অধিবেশন হলে তখন আবার নতুন করে বিল নিয়ে এসে আমরা মনে করি, যেহেতু ধরেন আজকে যে কষ্টটা, আজকে বিরোধী দলের যারা নেতা অনেকেই কিন্তু ফাঁসির মঞ্চ থেকে এই সংসদে, যাদের ফাঁসি কার্যকর হওয়ার কথা, হয়তো ফাঁসি হতে হাসিনা দিয়ে যেতে পারেনি ফ্যাসিস্টরা, যার কারণে পরবর্তীকালে আইনের মাধ্যমে তার মুক্ত হয়ে আজকে এমপি হিসাবে সংসদে এসছেন। তো এই যে আমি নিজেও আমার জীবনের এই 17 বছরে প্রায় 8-10 বছর তো জেলে গেছি, একবার 2 বছর, 1.5 বছর, 6 মাস, 8 মাস, 3 মাস, 6 মাস, এইভাবে হিসাব করলে আমিও প্রায় 7-8 বছর জেলে ছিলাম। তো এখন বিষয়টা দাঁড়িয়েছে আজকে আমার মতো এখানে অনেকে এমপি আছে যারা গুম হয়ে গিয়েছিল, পরবর্তীকালে সরকারের লোকরা ফেলে দিয়ে গেছে কোনো এক জায়গায়, সেখান থেকে বেঁচে চলে আসছে, তারাও এমপি হয়েছে। তো আজকে আমরা যেটা মনে করি যে আজকে যাদের রক্তে আজকে 5ই আগস্ট বা জুলাই আন্দোলনে যারা আত্মহত্যা শহীদ, আমরা তাদেরকে তো অস্বীকার করছি না। আমরা মনে করি তাদের এই অবদান, তাদের ত্যাগ, তাদের এই আত্মহত্যা শহীদ হওয়া, তাদের ত্যাগের কারণে তো আজকে আমরা এমপি। আমাদের প্রধানমন্ত্রী তো বারবার হাতটা এগিয়ে দিয়েছে, বোঝানোর চেষ্টা করছে আমরা এমন কিছু বলা বা করা উচিত না যাতে করে ফ্যাসিস্টরা, যারা আমাদের শত্রু, দেশের শত্রু, আমাদের দেশের শত্রু, তাদেরকে কোনোভাবেই উৎসাহিত করে তারা দেশ ছেড়ে চলে গেছে বা অনেকে পালিয়ে আছে, তাদেরকে আর সুযোগ দেওয়া উচিত বলে আমরা মনে করি না। আর এই জন্যই আমরা যা কিছু এই যে বিলগুলো সব কিছু কিন্তু আলোচনা এবং সমঝোতার ভিত্তিতেই, যেহেতু আমরা সবাই একই পথের প্রতীক, আমরা সংগ্রাম করে আজকে গণতন্ত্র ফেরত এসেছি, জনগণ রায় আমাদেরকে দিয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক রহমান নেতৃত্বে ক্ষমতা এসছে, তাদেরকে দিলে তারাও ক্ষমতা আসতো। তো আমরা মনে করি যে এই একটা জায়গায় আমাদেরকে ঐক্যমত থাকতে হবে, যেন কখনোই ফ্যাসিস্টটা এমন কিছু আমরা না করি বা বিরোধী দল না করুক, এই সুযোগ যেন না দেওয়া হয়। তো এই বিষয়গুলো, এবং আমরা মনে করি যে যেটুকু সমস্যা দেখা দিয়েছে, আমরা আশা করছি আগামী পার্লামেন্ট মানে আগামী দিনে আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হবে। এটা কোনো মেজর সমস্যা না। ওয়াকআউটের কথা যেটা বলছেন, এটা ওই সামান্য বললাম যে এই মানে যাদের সংগ্রামের মানে অর্জিত যে তাদেরকে যে ইয়ে করা হবে, তাদের নামে বিভিন্ন জেলায় স্মৃতিসৌধ বা জাদুঘর, হ্যাঁ, তো এদের এই কমিটি যেটা হবে, কমিটির সভাপতি তারা বলছে যে কেউ হবে, আর আমরা বলছি যে সরকারে থাকে মন্ত্রী, পদাধিকার বলে মন্ত্রী হবে। এই বিষয়টা এমন কোনো মেজর না এটা নিয়ে ওয়াকআউট বা বিরোধিতা এত রাজনৈতিকভাবে হয়তো তারা মনে করেছে। আমরা মনে করি যে এটা এমন কোনো বড় ইস্যু না। আশা করছি আগামী বুধবার
15 তারিখ 11টার সময় পার্লামেন্ট, তারা অবশ্যই পার্লামেন্টে আসবে, আবারও পার্লামেন্টকে প্রাণবন্ধ করবে বলে আমি বিশ্বাস করি। জি, আমি একটা জায়গায় আপনি মোটা দাগে বলেছেন যে বিষয়টাকে আসলে এই সংসদ নিয়ে বলেছেন এবং এটা মুসলিমদের সংসদ বলা হচ্ছে। কেউ ফাঁসির কাষ্ঠ থেকে এসেছে, কেউ গুম হওয়া থেকে এসেছে, কেউ জেলখানা থেকে এসেছে। আমরা যদি অতীতের দিকে তাকাই, ফিরে দেখা সেই দিনগুলোর দিকে তাকাই, বাংলাদেশের ইতিহাসে অনেক মজলুম নেতাদের মধ্যে কিন্তু আপনিও একজন নেতা ছিলেন। আমার মনে আছে যে আপনার ভাই ভাতিজাদেরকে হত্যা করা হয়েছে, আপনি জেলখানায় ছিলেন, আপনি পরিবারের সাথে দেখা করতে পারেননি, আপনার স্ত্রী আপনাকে জেলখানায় থাকার কারণে জন্য নির্বাচন করতে হচ্ছে। সব মিলিয়ে সেই দৃশ্যপট যদি ভেসে ওঠে, সেটি কিন্তু একটা করুণ ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় ছিল আওয়ামী ফ্যাসিস্ট শাসনের যে সময়কার শাসন ব্যবস্থা, শেষ শাসন ব্যবস্থা। কিন্তু এখন যেটি হচ্ছে, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, একটা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বিএনপি। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তারা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সুবিধা নিয়ে তারা অতীতের সব কিছুকে তারা ভুলে যেতে যাচ্ছে কিনা, জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার ষড়যন্ত্র শুরু করছে, এবং জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে চুল পরিমাণ ছাড় দিবে না বলে আবারও বিরোধী নেতা কিন্তু বলেছেন। সেই জায়গাটাকে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিরোধী দল যে অভিযোগ করছে, সেই অভিযোগের বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? না, এটা আসলে বিরোধী দল অভিযোগ করতেই পারে। রাজনীতি, তো রাজনীতিবিদরা তার প্রতিপক্ষর বিরুদ্ধে ভুল ধরার চেষ্টাই করবে, এটাই স্বাভাবিক। আমরাও হলেও হয়তো বা আমরা একই কথাই বলতাম, তারা তাই বলছে। তা আমি মনে করি যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের এমপি যারা সংসদ সদস্য যারা আছেন, তারা কিন্তু কেউ এমন কোনো আক্রমণাত্মক বক্তব্য রাখে নাই, বা এমন কোনো এখন পর্যন্ত করা হয় নাই যেটা বিরোধী দল বলছে যে আমরা ফ্যাসিস্ট স্বৈরা শাসকের পথ অনুসরণ করছি বা করব। এই ধরনের ঘটনা পার্লামেন্টে এখনও সৃষ্টি হয়নি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি তো এটা ভাবিও না যে বিরোধী দলকে অবজ্ঞা করা, অবহেলা করা, অসম্মান করা বা তাদেরকে ছোট করে দেখা, এটা কোনো সুযোগ আছে বলে মনে করি। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন, উনি কখনোই তাদেরকে অসম্মান করা বা তাদের প্রতি কোনোভাবেই এমন কোনো আচরণ আমরা না করি। আমাদের পার্লামেন্টে পার্টির মিটিংয়ে উনি স্পষ্ট করে বলে দিয়েছে যে এমন কোনো আচরণ যেন আমাদের সংসদ সদস্যরা না করে, বা এমন কোনো অ্যাক্টিভিটি শো না করে যে কথাটা আপনি বললেন, এতে করে তারা আমাদেরকে ভুল বুঝবে বা আমাদেরকে অবিশ্বাস করবে। আমি মনে করি এই সুযোগ এখন আসেনি, আগামী দিনও কখনো। কিন্তু তারা তো রাজপথে যাবার কথা বলছেন। তারা রাজনীতি তো করে, রাজনীতি তো জনগণের জন্যই করে। তারা মনে করছে যে হয়তোবা রাজপথে একমাত্র পথ হয়তো মানে এই কিছু ফয়সালা। কিন্তু আসলে আপনি তো বিশ্বাস করেন, আন্দোলন সংগ্রাম, একটা সময় ছিল এদেশের মানুষ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। তো আমি মনে করি বা বিশ্বাস করি যে সংসদের জন্য, যে সংসদ ছিল শুধু একদলীয় সংসদ, আমরা কিন্তু ওই জায়গা থেকে বের হয়ে আজকে এখানে জামাত, এনসিপি, স্বতন্ত্র, ইসলামিক বিভিন্ন দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দলের লোককে কিন্তু এমপি হিসাবে নির্বাচিত হয়েছে। আমরা মনে করি যে কোনো ইস্যু, যে কোনো বিষয় আলোচনা করা বা সমালোচনা করা বা যা কিছু করা হোক, পরিবর্ধন, এই পার্লামেন্টই হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র। এই পার্লামেন্টের জন্যই তো আজকে আমাদের এই সংগ্রাম। এবং আমি মনে করি যে তারা যে কথাটা বলেছে, এই জায়গা থেকে বেরিয়ে আসবে বা বেরিয়ে আসতে হবে। কারণ তাদের ত্যাগ, আমাদের ত্যাগ, সব মিলিয়ে তো আজকের এই গণতন্ত্র। কোনোভাবেই আমি আবারও বলতে চাই, তাদের অধিকার আছে অবশ্যই, রাস্তায় আন্দোলনের মাধ্যমে বা আন্দোলন করার, বলার, হুমকি দেওয়া বা বলার অধিকার রাখে। আমি মনে করি, তারপরেও বিশ্বাস করি যে এমন কিছু করা উচিত হবে না, এমন কিছু করা ঠিক হবে না। ফ্যাসিস্টরা উৎসাহিত হবে, ফ্যাসিস্টরা আবার এদেশে এসে এই গণতন্ত্রকে আবার নতুন করে
বিপন্ন করা, এই নতুন করে গণতন্ত্রকে হুমকির মুখোমুখি করা, প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দেওয়া, এটা কোনোভাবেই কাম্য হবে না। আমি আশা করি তারা এত আগেই এমন কিছু রাজপথে আন্দোলন হওয়ার মতো করার মতো বিএনপি এখনো কিছু করে নাই। আমি আশা করি যে এই যেটা আপনি বললেন রাজপথের হুমকি, ওই জায়গা থেকে তারা ফিরে আসবে সংসদে। সংসদই হবে আগামী দিনের এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রাণকেন্দ্র। জি, একটা ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে যেমন বিগত শাসনামলের দিকে যদি তাকাই, আপনারা যখন রাজপথে আন্দোলন করবার চেষ্টা করেছেন, মামলা হামলা, এবং আমরা দেখেছি যে নয়াপল্টনের অফিসে তালা মেরে দেওয়া, দিনের পর দিন সেই অফিস বন্ধ রাখা, যে নেতা কর্মীরা এই নয়াপল্টন অফিস সহ আপনাদের বিএনপির কার্যালয়ের সময় কার্যক্রম করতে গিয়েছে তাদেরকে গ্রেপ্তার, এমনও ঘটনা আছে যে ঘটনায় দেখা গেছে যে একটা উপজেলা বা একটা জেলার মধ্যে মামলা করা হয়েছে, কমিটিতে কারা কারা আছে টাইপ করার লিস্ট দেখে সেখানে মামলা করে দিয়েছে। এখন বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলাম তারা রাজপথে যাবার যে কথা বলছেন, আপনি আশাবাদ ব্যক্ত করছেন নিশ্চয়ই বিএনপি এখনও পর্যন্ত এই ধরনের কোনো কিছু করে নাই বা ভবিষ্যতে করবে না যেটা তাদের রাজপথে যেতে হয়। যদি তারা রাজপথে যায় সেক্ষেত্রে বিগত শাসনামলে দেখেছি যে রাজপথে গেলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হতো, তাদেরকে উল্টা দিক থেকে হেলমেট বাহিনী আক্রমণ করত, তাদের উপরে গুলি চালানো হতো। আপনি যদি জামায়াতে ইসলাম রাজপথে যায়, বিএনপির ভূমিকা কী হবে সেখানে? না, সেটা তো তাদের অধিকার, মানে একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করবে, প্রো পিপল যেটাকে বলে, মানুষকে সঙ্গে নিয়ে তাদের রাইট আছে মিছিল করা, মিটিং করা, সমাবেশ করা। হ্যাঁ, তো এখন ধরেন আওয়ামী লীগ যেটা করেছে, তাদের বিরুদ্ধে কথা বলা, একজন সাংবাদিক কথা বলেছে তাদের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে জেলখানা পাঠিয়েছে তার কণ্ঠরোধ করে। কোনো রাজনৈতিক নেতা তাদের বিরুদ্ধে টেলিভিশনে কথা বলেছে, টেলিভিশন থেকে বের হয়ে যাওয়ার পথে রাস্তা থেকে গ্রেপ্তার করে জেলে ঢুকে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আমার তো মনে হয় আপনারা দেখেছেন কোনো গুম, কোনো ক্রসফায়ার বা কোনো ইস্যু এখন পর্যন্ত সৃষ্টি হয়নি যেতে করে মানে এই তাদেরকে দমন করা বা তাদের উপর বাধা সৃষ্টি করা। আমরা আশা করি এটা কখনোই আগামী দিনে আর হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। তারপরও অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী আছে, দেশে একটা একটা সরকার আছে, একটা নিয়ম নীতির মধ্যে সরকার চলবে। এখন যদি কেউ আইন হাতে তুলে নেয়, হঠকারিতা কাজ করে, সেই জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে। তা আমি আশা করি এতদূর পর্যন্ত যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি আগামী দিনে হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি না। তারপরেও আপনি যেহেতু মনে করছেন যে আন্দোলন রাজপথে আপনি কী করবেন, রাজপথে তাদের সব আমার জন্য অধিকার আছে, তাদের অধিকার আছে হ্যাঁ আন্দোলন করার, অবশ্যই তারা করবে। জি, প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিতে চাই। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি যেটি বললেন সেটি হচ্ছে যে এই জাতীয় সংসদ হবে জনগণের আশঙ্কা পূরণের সংসদ, এখানেই সেই জায়গার মধ্যেই কিন্তু সকল কিছু ফয়সালা হবার একটা জায়গা হিসেবে তিনি বলেছেন। এবং নিশ্চয়ই বিরোধী দলের তাদের মতামত দিবার অধিকার আছে, তাদের রাজপথে যাবার অধিকার আছে, তবে বিএনপি এবং তার যে জোর বা তার সাথে যারা এখন সরকারে রয়েছেন এমন কোনো কার্যক্রম তারা এখনও পর্যন্ত করেনি যে কারণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলাম বা বিরোধী দলে যারা রয়েছেন তাদেরকে রাজপথে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবার চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রিয় অতিথি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি আমাদের সাথে থাকবেন। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা প্রথম বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। আমরা কথা বলছিলাম যে জাতীয় সংসদ নিয়ে। আমি মিস্টার দুলু আপনার কাছে আরেকটা বিষয় আসি যে সংসদের কথা বলছিলাম, সংসদে নানা ইস্যুতে যুক্তি হবে, তর্ক হবে, পাল্টা যুক্তি হবে, ওয়াকআউট হবে, আবার সংসদে আসবে এবং জাতির আশা-আকাঙ্ক্ষার যে বাতিঘর সেটাই কিন্তু জাতীয় সংসদকে আমরা মনে করে থাকি। দেশের সমৃদ্ধশালী করতে, উন্নত দেশ গড়তে এই সংসদই সকলের জন্য কাজ করবে। কিন্তু আমরা বিগত শাসন আমলে এই সংসদকে একটা দেখেছি যে নাটকের নাট্যশালা হিসেবে আমরা দেখেছি। একটা ব্যক্তিগত বন্দনা করা, স্তুতি এবং
ব্যক্তিগত আক্রমণ করতেও কিন্তু সেখানে আমরা দ্বিধাবোধ করে দেখিনি। গান গেয়ে সেখানে সংসদকে তুষ্ট করবার চেষ্টা করা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের চরিত্র হরণ করা হয়েছে। তো এই যে সংসদটি আমরা নিশ্চয়ই আপনি আশাবাদ ব্যক্ত করেছেন, আমরাও কিন্তু সাধারণ মানুষ হিসেবে আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ জামায়াতে ইসলাম, তাদের সাথে যারা শরিক রয়েছেন, বিএনপি এবং তাদের সাথে যারা নির্বাচনে অংশগ্রহণ করে সরকারে রয়েছেন, সকলে মিলে কিন্তু এই সংসদটাকে প্রাণবন্ত করবার যে অধ্যায়টা, সেটা কিন্তু সূচনা হয়েছে। 17 বছর বা 16 বছরের দুঃশাসনের যে একটা পরিণাম, সেই পরিণামের পরবর্তীতে মজলুমের যে সংসদ, সেটি হয়েছে। তো আপনি বিগত সংসদকে কিভাবে দেখেন, যেখানে বলছিলেন ব্যক্তিগত স্তুতি, বন্দনা, আক্রমণ, গান গেয়ে সংসদে অহেতুক সময় নষ্ট করা, সেটাকে আপনি কিভাবে দেখেন? আসলে আপনাকে ধন্যবাদ কিরণ ভাই, আপনারা একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে আমি যখন 90s ওই সময় যখন এমপি হয়েছিলাম, মাঝখানে তো 24 বছর আর ভোট করার সুযোগ পাইনি। যাই হোক, তো প্রথম যখন আমি এমপি হিসাবে ঢুকলাম, ওই সময় আওয়ামী লীগের সরকারে যারা ছিলেন, আমি প্রথম যেদিন আসলাম পার্লামেন্টে, এসেই মানে আমার জীবনের একটা আলাদা একটা ফিলিংস, মানে সংসদে ঢুকেছি প্রথম, মানে একটা আলাদা একটা আকর্ষণ। ঢুকার পরে যখন সেই পল্টন স্টাইলে, সে সময় আওয়ামী লীগ সরকারে ছিল, 96-এর কথা বলছি, আওয়ামী লীগের মন্ত্রীরা যে ভাষায় আমাদের বিরোধী দলের নেত্রী বেগম খালেদা সহ আমাদের দলকে যেভাবে আক্রমণ করলো, মানে এইটা আমি মনে করলাম কী ব্যাপার, আমি কোথায় ঢুকলাম, এটা কি পল্টন মাঠে নাকি কোনো রাজনৈতিক জনসভায়, না পার্লামেন্ট? আমি একটু স্তম্ভিত হয়ে গেলাম। যাই হোক, আস্তে আস্তে যখন বুঝলাম যে পার্লামেন্টটাকে একটা রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য তারা যেভাবে ব্যবহার করেছে, ঠিক একইভাবে এই 2008 থেকে এই 24 সাল পর্যন্ত আপনি বলেন যে একজন রাজনৈতিক নেতা এই ভোটের মাধ্যম দিয়ে এমপি হয়ে এসছে, কারণ যারা এমপি হয়ে এসছে তারা জনগণের ভোটে কে এমপি হয়নি। আমি আমার এলাকার কথাই আমি বলি, যে লোকগুলো মানে আসলে দুর্ভাগ্য কিনা আমি জানি না, আমি মনে করি বা করছিলাম যে এমন এক সময় আওয়ামী লীগের ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ দলকেই নিষিদ্ধ করা হলো, যে রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করতে পারলো না, কারণ সারা জীবনে তো আওয়ামী লীগকে হারিয়ে এমপি হয়েছে। তো এবারে একটা শিক্ষা দেওয়ার সুযোগ ছিল যে অন্যায়, অবিচার, অত্যাচার, ভোটবিহীন দিনের ভোট রাত্রে করে কিভাবে তারা এমপি হয়ে, অর্থাৎ এই পার্লামেন্টটাকে একটা কি বলে, একটা মানে গোয়াল ঘর বানিয়েছিল। কারণ এখানে তো এই যে আজকে পেপারে, পত্রিকায়, টেলিভিশনে দেখলাম স্পিকার শেখ হাসিনা এক সময় বোধহয় বক্তৃতা বলছিলেন যে এমন একজনকে আমি স্পিকার বানিয়েছি, সে কখনো ফার্স্ট সেকেন্ড হয় নাই। তো ঠিক আছে, উনি স্পিকার বানিয়েছে, তো সেই স্পিকার তো ভোটের মাধ্যমে স্পিকার হতে হবে, এমপি হতে হবে, তারপরে স্পিকার হবে। ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী না কুমিল্লা, উনি রংপুর থেকে এমপি হয়ে গেল। কোথা থেকে? রংপুর থেকে। হ্যাঁ, এই যে একজন শিক্ষিত মেয়ে, তারও তো উচিত হয়নি যে তাকে এমপি বানিয়ে দিল আর সে এমপি হয়ে স্পিকার হয়ে গেল। আরে ভাই, আমরা সারাটা জীবন যুদ্ধ করে, সংগ্রাম করে, কষ্ট করে, রক্ত দিয়ে জেলে আমার জীবনে 1900 কি বলে এটা, 82 সালের 24শে মার্চ, 82 সালের 24শে মার্চ এরশাদ যেদিন ক্ষমতা নিল, সেদিন আমি জীবনে জেলে গেছি। আচ্ছা। আর এই 24 সালে শেষ জেলখানা, অর্থাৎ আপনি হিসাব করেন এই প্রায় 40-45 বছর জেলে আসা যাওয়া কতবার আমি গিয়েছি, কতবার এসেছি। তখন আমি ইন্টারমিডিয়েট ছাত্র জীবনে শুরু করতেছি জেলে যাওয়া, আর আজকে সে 2024 সালে আমার বয়স এখন 60-এর উপরে।
আমি এখনো জেলেই যাচ্ছি, কষ্ট করেছি রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব, মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে জেলে খাটতে খাটতে আমাদের জীবন শেষ, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি। আর একজন কি, উনি প্রথমে কখনো সেকেন্ড হননি। আরে সেকেন্ড হননি তো উনি মাস্টারি করুক, উনি দেশ চালানো তো অনেক সুযোগ আছে, কাজ করার একজন শিক্ষিত হয়েছে তারেক রহমান সাহেব, অনেক শিক্ষিত, জ্ঞানী, ট্যালেন্টেড অনেককে, যারা রাজনীতি করে না, কাকু অ্যাডভাইজার বানিয়েছে, কাকু বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছে, তারা দেশ পরিচালনার জন্য কাজ করছে। যার যেটা যোগ্য, যার যেটা প্রয়োজন তাকে কাজে লাগা। অ্যান্ড উনি স্পিকার বানিয়েছে কি ফার্স্ট ক্লাস, ফার্স্ট। ভাই ওইটার কথা বলে তো লাভ নেই, মানুষ তাকে নির্বাচিত করলেও না, এটাই বড় কথা। এখন উনি কার মেয়ে, তার বাবা তার সাথে নাকি কি করতো না, মানে যাই হোক, তার জন্য তাকে মূল্যায়ন করেছে। তো ও তো বললাম তো, উনি যাকে বাড়ির কাজের লোককে উনি এমপি বানিয়েছে, হ্যাঁ, ওই যে গাইবান্ধার এক মহিলা। তো এই যে ওনার মনে যখন যেটা চেয়েছে উনি তাই করেছে। এখানে তো মানুষের ভোট, যোগ্যতা, অধিকার, মানে এটার কোনো মূল্যায়ন নেই। আজকে যার কারণে জগা খিচুড়ি একটা পার্লামেন্ট ছিল, এখানে ওই যে গান গাওয়ার শিল্পীরাও এসে গান গাচ্ছে, আবার ওই যে নারায়ণগঞ্জের যিনি সন্ত্রাসী সেও তা যা ইচ্ছে তাই বলছে। মানে এখানে মোট কথা গণতন্ত্র রেশ মাত্র ছিল না। মানে এই দেশের পার্লামেন্ট, এদেশের মানে রাজনীতিকে এমন করে প্রস্তাবিত করেছে, এমন করে মানুষের মানে প্রশ্নের মুখোমুখি, ঘৃণার মুখোমুখি করেছে। এটা আমি মনে করি এই রাজনীতিকে, রাজনীতিবিদদেরকে এই বিতর্কিত করার জন্য শেখ হাসিনার আলাদাভাবে তার ফাঁসি হওয়া উচিত। যে বাংলাদেশের মানুষকে এভাবে রাজনীতিবিদদেরকে, মানে দুর্নীতিবাজ, রাজনীতি মানে খারাপ মানুষ, এটা মানুষের মধ্যে ধারণা হয়েছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আজকে 5ই আগস্ট 24 সালের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, আমরা মনে করি আগামী দিনে যে এই খারাপ রাজনীতি, এই মানে কি বলো, ওই গডফাদার, হ্যাঁ, এলাকা এলাকা গডফাদারের রাজনীতি, এটা পরিহার হয়তো একসময় হয়ে আসবে। আমি বিশ্বাস করি যে ছেলেরা আন্দোলন করে আজকে বিশ্বাস করি আগামী দিনে আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা যখন, আমরা তো অ্যানালগ যুগের রাজনীতিবিদ, এখন তো সব কিছু কম্পিউটার, আধুনিক, ডিজিটাল। আজকে এই ছেলেমেয়েরা যখন এদেশের নেতৃত্বে আসবে, যারা বাইরে লেখাপড়া করে এসছে, এই ধরনের ছেলেমেয়েরা যখন এই নেতৃত্ব আসবে, রাজনীতির ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। আজকে যে শেখ হাসিনার মতো মানুষরা যা ইচ্ছে তাই করে এদেশের রাজনীতিকে কুলুষিত করেছে। এখান থেকে আমি মনে করি যে আজকে ওই যে পার্লামেন্টে গান গাওয়া, পার্লামেন্টে নাচা, পার্লামেন্টে বন্দনা করা, প্রধানমন্ত্রীকে খুশি করতে হবে, যত রকমের অসত্য মিথ্যা কথা বলে তাকে খুশি করে পদ পাওয়া যায় কিনা, তার কাছে যাওয়া যায় কিনা, এই যে প্রতিযোগিতা কারণে আজকে রাজনীতিটাকে আজকে প্রস্তাবিত করেছে। আমি বিশ্বাস করি আজকে আস্তে আস্তে এদেশের রাজনীতির ধারা, রাজনীতির গুণগত যে পরিবর্তন, এটা আমি মনে করি সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ এই জায়গা থেকে দেশের মানুষ ফেরত আসবে বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই আমরা সেটা আশাবাদী হতে চাই, এবং আমরা মনে করি যে এই জাতীয় সংসদ, যেটি বারবার বলবার চেষ্টা করছি, যাতে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের যে বাতিঘরটা, সে বাতিঘর হয়, সেখানে আইন পাশ হবে, সেখানে কথা হবে, সেখানে তর্ক হবে, সেটি কিন্তু হওয়া দরকার। এবং আমরা যেটি আপনি বলছিলেন, এবং যেটা দেশবাসী প্রত্যেকেই জানে, যে সেখানে কিভাবে আক্রমণ করা হতো, বিশেষ করে বেগম খালেদা যেখানে যে আক্রমণাত্মক কথা বলা হতো, সেগুলি কিন্তু মানুষের মনে এখনও দাগ কেটে আছে। সেই ইতিহাসকে আমরা কালো অধ্যায় হিসেবে আমরা তালিকাভুক্ত করে রেখেছি, জাতি তালিকাভুক্ত করে রেখেছে। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, মজলুম রাজনীতিবিদ, আপনার জেল জুলুম শুরু হয়েছে 80-র দশক থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত জেলেই ছিলেন, আসা এবং যাওয়ার মধ্যে ছিলেন, কিছুদিন ছুটিতে থাকতেন, আবার জেলখানায় ভর্তি হতেন, এভাবে আপনার জীবন গিয়েছে। আপনি এই প্রেক্ষাপটে দেশের যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, পালিয়ে গিয়েছে, দেশে নেই, তাদের রাজনৈতিক ভবিষ্যৎটাকে আপনি কীভাবে দেখেন? দেখেন, এখানে সিদ্ধান্ত দেওয়ার মালিক তো দেশের জনগণ। এর আগে যেরকম জামাত ইসলামকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা, জামাত ইসলামের নেতাদেরকে জুডিশিয়ালি কিলিং করা,
হত্যা করা, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষকে হত্যা করা, এটা সবসময় তারা এই যে নোংরা রাজনীতি করেছে তারই মানে এই 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 অন্যায় অবিচার আজকে থেকে কিন্তু তার খেসারত এদেশের ছাত্র জনতার আন্দোলনের কারণে আজকে তাদেরকে খেসারত দিতে হয়েছে। আমরা মনে করি যে আমরা বিশ্বাস করি যে সকলেরই রাজনীতি করার অধিকার আছে, সকলেই তার জনমত যাচাই করার অধিকার রাখে, আমরাও এটা বিশ্বাস করি। কিন্তু আওয়ামী লীগ যে অন্যায়, যে অবিচার, যে দুঃশাসন, আমি আমার নিজের কথা যদি মনে করি যে আমার উপর যে অন্যায় হয়েছে, আমি ঈদের নামাজ পড়তে পারিনি, ঈদের দিন খেতে বসছি, খাবার টেবিল থেকে খাবার রেখে আমাকে চলে আসতে হয়েছে। আমি বহু ঈদ নিজের বাড়িতে আমি গিয়ে করতে পারিনি, বহু ঈদ হয়তো রাজশাহী গিয়ে বোনের বাড়িতে গিয়ে বা ঢাকায় মানে থাকতে হয়েছে, অথবা জেলখানায় বহু ঈদ আমাকে জেলখানায় পালন করতে হয়েছে। আমার বাচ্চারা 5 মিনিটে দেখা করার জন্য এই দিনাজপুর কোথায় আপনারা জানেন, এখান থেকে বাই রোডে যেতে 10 ঘন্টা লাগে, সেখানে আমার স্ত্রী আমার সন্তানরা খাবার নিয়ে গেছে 5 মিনিট দেখা করার জন্য। কোথায় নরসিংদী, কোথায় আপনার কাশিমপুর, কোথায় রাজশাহী, কোথায় নাটোর, এমন কোনো জেলখানা নাই আজকে এখানে বদলি সেখানে রংপুর। মানে এই যে আমাদের জীবনটাকে মানে কি বলবো একে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এই যে অন্যায়। আজকে ধরেন রাজনীতিবিদদেরকে গুম, আজকে ইলিয়াসের মতো রাজনীতিবিদকে হত্যা করা, খুন করা, গুম করা, চৌধুরী আলম সহ এই যে অন্যায়গুলো তারা করেছে। তো সব অন্যায়ের তো আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহর কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছে যে যেটা করবে তার জীবদ্দশায় এটা সে দেখে যাবে তার অন্যায়ের বিচার। আমি মনে করি শেখ হাসিনা যে অন্যায়, যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে গেছে দেশের মানুষের উপর, তার বিচার বা তার এই অন্যায়ের তার জীবদ্দশা তার মৃত্যুর আগেই উনি দেখে যাবেন, কারণ মৃত্যুর পরে তার একটা বিচার হবেই। যে মানুষগুলোকে সে খুন করেছে, যে মানুষগুলোকে গুম করেছে, যে মানুষগুলো এই যে আমার মতো মানুষ বিনা কারণে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানা থেকেছি, আমাকে জেলখানা জামিন দেয় কোর্ট, হাইকোর্ট, চলে যায় চেম্বার জজে গিয়ে আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের নেতারা গিয়ে বসে থাকে বেল ক্যান্সেল করার জন্য। আমার মা মরে গেছে, আমার মায়ের জানাজায় আমি অংশগ্রহণ করতাম, আমার মার জন্য আমাকে বেল দিয়েছে, সেটাও আমাকে বাতিল করেছে। এই যে নির্যাতন তারা করেছে, আমি মারাত্মকভাবে অসুস্থ হয়েছিলাম। আজকে আল্লাহ আমাকে কৃতজ্ঞ যে আমি আজকে সুস্থ স্বাভাবিক একজন ভালো হয়ে মানুষ। এত অসুস্থ হয়ে গেছে তারপরেও কিন্তু আমাকে আওয়ামী লীগ মাফ করেনি, আমাকে জেলখানায় আটকে রেখে আমি ছিলাম এমপি, আমি মন্ত্রী ছিলাম, কারাগারে নিয়ে গিয়ে শীতের দিনে মেঝেতে শুয়ে রেখেছে। আজকে যে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আজকে কিন্তু তারা সরাসরি আজকে ডিভিশন পেয়ে তারা আরামে আয়েসে ওখানে জীবনযাপন করছে, আমরা কিন্তু পারিনি। আমাদের পার্টির মহাসচিব, আমাদের পার্টির অন্য অন্য নেতারা সবাইকে যেভাবে নিপীড়ন নির্যাতন জেলখানায় করেছে এটা অমানবিক। তো আজকে সব মিলিয়ে আমি মনে করি যে এই যে অত্যাচার আমাদের এলাকার অনেক কর্মীকে নৃশংসভাবে হত্যা করেছে, হত্যা করে সে হত্যা আসামে আমাকেই করেছে, আমাদেরকে করেছে, আমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য, আমাদেরকে জেল দেওয়ার জন্য সর্বত্র আমার কর্মী আমার সন্তানকে মেরে ফেলে আমাকে আসামি করে আমাকে জেলখানে আটকে রাখছে। এই যে অন্যায় সব কিছু তো শেষ আছে। আজকে আপনারা দেখেছেন আমাদের এলাকার একজন উপজেলা চেয়ারম্যানকে যেভাবে হত্যা করেছে নৃশংস, সারা পৃথিবীর মানুষ দেখেছে। দিনের বেলা টেলিভিশনে পত্রিকা কারা কারা মারলো, কীভাবে মারলো, কীভাবে আক্রমণ, টেলিভিশন পত্রিকা মানুষ দেখেছে। সে হত্যাকারীর আসামিদেরকে কিভাবে বাঁচিয়ে একটা দেশের প্রধান ওই 1 নম্বর আসামিকে মেয়র বানায়, ভোটে হেরে যায়, কিন্তু কারচুপি করে তাকে মেয়র বানিয়ে প্রমাণ করতে চায় সে নীরব। এই যে অন্যায়, এই অন্যায়েরও তো একটা শেষ আছে, এরও তো একটা বিচার আছে।
তো এরকম অহরহ, এটা আমি আমার এলাকার কথা বললাম, এটা সমগ্র দেশে বিএনপির নেতাকর্মীদের উপর যে নিপীড়ন নির্যাতন হয়েছে সব কিছু তাতে শেষ আছে। তো আজকে আমি মনে করি তার এই পরিণতি হচ্ছে আজকের এই অবস্থা, এবং আমি বিশ্বাস করি যে এই আওয়ামী লীগের এই পরিণতির জন্য আওয়ামী লীগের কোনো নেতা দায়ী না, একমাত্র শেখ হাসিনা। একমাত্র শেখ হাসিনার কারণে আজকে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী রাজনীতিক দলকে আজকে নিষিদ্ধ করা, একটা রাজনৈতিক দলকে বিতর্কিত করা, এবং একটা রাজনৈতিক দলকে আজকে ধ্বংস করে দেওয়া, এই জন্য শেখ হাসিনা দায়ী বলে আমি মনে করি। এবং আমি মনে করি শুধু তার কারণেই আজকে তার মুখটা, এই শেখ হাসিনার মুখ হচ্ছে শেখ হাসিনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। সে যদি আজকে মুখটাকে কন্ট্রোল করতো তাহলে আওয়ামী লীগের এই পরিণতি হতো বলে আমি বিশ্বাস করি না। আজকের এই পরিণতির জন্য, আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য, আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা। এবং আমি মনে করি এটা আল্লাহর বিচার, এখানে আমার কিছু করার নাই। কারণ জনগণই পারে, জনগণই তাদেরকে রক্ষা করতে পারে, এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার অন্যায় অত্যাচারের আজকে এই কারণে আজকে তার এই পরিণতি বলে আমি মনে করি। দর্শক, আমরা কথা শুনছিলাম, দুঃখের কথা, কষ্টের কথা, শোকের কথা, বেদনার কথা শুনছিলাম। তবে একটা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে গিয়ে যাতে প্রতিহিংসার বশবর্তী হয়ে এখন যারা রাজনীতিতে বিরোধী মতের রয়েছেন তারা যাতে কোনো কারণে আওয়ামী লীগের শাসন আমলের মতো যেভাবে আজকে রুট কুদুস তালুকের দুলুশ, এই কথাটাকে আমি বলতে চাই, আপনি যেটা বলতে চেয়েছেন, ধন্যবাদ কিরণ ভাই, একটা সুন্দর প্রশ্ন করেছেন। আপনি তো বিশ্বাস করেন আমাদের যিনি প্রধানমন্ত্রী নিশ্চয়ই দেখছেন শেখ হাসিনা দাঁড়িয়ে দিয়ে লাফিয়ে লাফিয়ে পার্লামেন্টে দাঁড়াতেন, কথা বলতেন, যেটা বলা দরকার সেটাও বলতেন, যেটা বলা দরকার না সেটাও বলতেন। উনি কিন্তু কথা কম বলেন এবং বেশি কথা বলেন না, এটা একটা উদাহরণ। এবং উনি কিন্তু একটা কথা বলেছেন, বারবার বলেছেন, কি বলেছেন? আমি 5ই আগস্টের ওই যে 5ই আগস্টের আগে বাংলাদেশের যে রাজনৈতিক চেহারা ছিল, যে অন্যায়, অবিচার, হত্যা, খুন, রাজনীতি নামে অত্যাচার, নির্যাতন, দখলদারিত্ব, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামো, অন্যায়, অবিচার, কোনো কিছুতে আমি ফেরত যেতে চাই না। উনি যাবেনও না। উনি তার দেখেছেন, উনি কখনো কাউকে নাম ধরে একটা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এখন পর্যন্ত কিন্তু আক্রমণাত্মক কথা উনি বলেন নাই। কারণ উনি আমাদের নেতা, উনি আমাদের আদর্শ, উনি আমাদের লিডার, উনি আমাদের ক্যাপ্টেন, আমাদের টিমের। উনি যেটা বলবেন সেটাই আমরা দেশব্যাপী মানে মানে করব, মানে কি প্রচার করব, বা সেটাই আমরা প্রণয়ন করব। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তো আমরা যারা, আমি ধরেন আমার এলাকায় যে নির্যাতিত হয়েছি, এই নির্যাতনের কথা যদি আপনার একটাবার সুযোগ দেন, এটার নাটকের উপরে শুধু আলোচনা করবো। আমি শিওর যে যারা দর্শক তারা কাঁদবে, এবং আপনি যা উপস্থাপক, আপনি আমার চোখে পানি আসতে বাধ্য হবে যে অত্যাচার। আমি আসলে অত্যাচারের কথা ভাবলে এখন আমার শিরো ওঠে, আমার ঘুম ভেঙে যায় স্বপ্নের মধ্যে। তো আজকে আমি যেটা বলতে চাই যে নির্বাচনের আগে আমি বারবার বলার চেষ্টা করেছি, আমাদের প্রতিপক্ষ যারা আমার বাড়িকে ভেঙে মাটির সঙ্গে মিশে যায়নি ঠিকই, বাড়িতে দাঁড়িয়েছিল, এরকম আমাদের অসংখ্য নেতাকর্মী আমার এলাকার, এমন কোনো নেতা নাই, পার্টির আহ্বায়ক থেকে শুরু করে পার্টির মানে যত নেতা আছে, কর্মী, সদস্য, সেক্রেটারি, বিএনপি, এমন কেউ নাই যে আওয়ামী লীগ দ্বারা আক্রান্ত হয়নি, মায়ের খায়নি, পঙ্গু হয় নাই, গুলি খায় না, শরীরের মধ্যে গুলি নাই, জেল খাটে নাই, চোখ অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, এমন কেউ নাই। তো আজকে আমি তারপরও বারবার বলার চেষ্টা করেছি, আমি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। 5ই আগস্টের আগে নাটোরে যাহা কিছু হয়েছে এখন হবে না। এবং আমি বিশ্বাস করেন, আমি নির্বাচিত হওয়ার পর আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, আমি যারা আমাকে ভোট দিয়ে এমপি করেছে আমি তাদের এমপি, যারা আমাকে ভোট দেয়নি আমি তাদের এমপি, আমি সকলের এমপি। আমি সকলের এমপি হিসাবে আগামী দিনে যে কয়দিন আছি আমি মানুষের সেবা করতে চাই। আপনি যেটা বলতে চেয়েছেন, বিএনপি আমরা
প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না, আমাদের নেতা বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি না। আগামী দিনে প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশের মাটিতে কোনোভাবেই স্থান পাবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা। প্রতিহিংসার রাজনীতি পরিহার করবার যে প্রতিশ্রুতি বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আজকে বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত হয়ে অ্যাডভোকেট রুহুল কবির তালুকদার দুলু এমপি বললেন, সেটি কিন্তু আমরা বিশ্বাস করতে চাই, আমরা ধারণ করতে চাই। আমরা বলতে চাই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ থেকে পরিহার হোক, বাংলাদেশের রাজনীতিতে যে যুক্তির যে কথা, সেই কথাগুলি ফুটে উঠুক এবং ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবেন এবং যারা আসবেন বলে এখনও পর্যন্ত অপেক্ষায় আছেন, তাদেরকেও কিন্তু বর্তমান পার্লামেন্ট জনাব তারেক রহমান এবং বিএনপির যে সৌন্দর্য এবং বর্তমান পার্লামেন্টের সৌন্দর্য, সেই সৌন্দর্যকে ধারণ করে আমরা আগামী রাজনীতির পথে হাঁটবো। বিশ্বাস রেখে আমরা আবারও ইস্পানি মির্জা শুভরাত্রিতে একটা শেষ বিরতি দিচ্ছি। বিরতির পর আমাদের প্রিয় অতিথি অ্যাডভোকেট রুহুল কবির তালুকদার দুলু এমপি আমাদের সাথে থাকবেন। আমরা একটা শেষ বিরতি দিচ্ছি। ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে। আমরা অতিথি হিসাবে যার সাথে কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত হইবে অ্যাডভোকেট রুহুল কবির তালুকদার দুলু এমপি, তার সাথে কথা বলছিলাম। আমরা সংসদ থেকে একটু বেরিয়ে আসি এবং আমরা বেরিয়ে এসে বিএনপির যে কার্যক্রম সেদিকে একটু তাকাতে চাই। মিস্টার দুলু, আমরা সরকার গঠনের 2 মাসও কিন্তু পার হয়নি, আমরা ভোটের কালির দাগ কিন্তু শুকাবার আগে আমরা দেখেছি যে বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলো দিয়েছে তার এক এক করে তারা পালন করবার চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড খাল খনন শুরু করেছে, বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের কাছে দৃষ্টিতে এসে ইমাম মুয়াজ্জিন পুরোহিত সেবায়েত যাজক বৌদ্ধ বিহারের অধ্যক্ষদেরকে কিন্তু সরকারি সম্মাননা প্রদান করা হয়েছে এবং এবার রোজার ঈদের আগে খুবই একটা চমৎকার কাজ করা হয়েছে। সেটি হচ্ছে যারা পরিচ্ছন্নতা কর্মী, সেই পরিচ্ছন্নতা কর্মীদেরকে যারা এই শহরটাকে পরিষ্কার করে রাখে, সকালবেলায় শহরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, তাদেরকেও কিন্তু ঈদ উপহার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। 14 এপ্রিল আমরা কৃষক কার্ডের যে বিতরণের পাইলট প্রোগ্রাম সেটি উদ্বোধন হবে। আপনি এই 2 মাসের পার হয়নি, ভোটের হাতের কালির দাগ এখনো শুকায়নি। আপনি বিএনপির রাজনীতির সাথে আছেন, বিএনপির রাজনীতি আপনার ধারণ এবং বাহক হিসেবে কাজ করছেন। আপনি কীভাবে দেখেন নিজে একজন বিএনপির নেতা হিসাবে? আসলে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কিরণ ভাই, যে আজকে ইস্পানি শুভরাত্রি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ATN বাংলার যারা দর্শক, বিশেষ করে ATN বাংলার মাহফুজুর রহমান সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ, এই ATN পরিবারে যারা সদস্য, যারা কাজ করছেন দীর্ঘদিন, আমি কৃতজ্ঞ। ATN পরিবারকে আমি আমার নিজের পরিবার মনে করি। আমাকে সুযোগ করার জন্য, যেটা আপনি বলেছেন যে এটা ব্যতিক্রম, কারণ আপনার মনে আছে শেখ হাসিনা বাংলাদেশের বলেছিল প্রতিটা ঘরে ঘরে চাকরি দেবে, বলেছিল আপনাদের মনে থাকার কথা দেশের মানুষের, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে। এই যে কথাগুলো বলতেন শেখ হাসিনা ভোটের আগে লাস্ট ভোটের আগে বলেছিল, কোনো ঘরে ঘরে চাকরি হয়েছে বলেন আপনারা? ঘরে ঘরে চাকরিও হয় নাই, আর চাকরি যাদের হয়েছে টাকা ছাড়া চাকরি হয় নাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে চলে গেছে। আজকে ব্যাংক খালি, আমাদের ব্যাংক বন্ধ ছিল 17 বছর 18 বছর। 5ই আগস্টের পর ব্যাংক খুলে গেল, টাকা নাই, ব্যাংক থেকে টাকা উঠতে হবে না। আমার বউ টাকা উঠতে পারে না, কালকেও বললো যে কি বিপদে বললাম, তুমি টাকা উদ্ধারের ব্যবস্থা করো। তো আজকে এখনও আমাদের টাকা ব্যাংক থেকে উঠাতে পারি না, যে ব্যাংকটাকে তারা শেষ করে দেয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি দেশটাকে ওরা যা বলেছে তার উল্টাটা করেছে। আর বিএনপি যেটা বলেছে, আপনি বললেন যে হাতের কালি, ভোটের কালি শুকানোর আগেই আমাদের প্রধানমন্ত্রী এই যে মানুষকে যে আশ্বাস, ফ্যামিলি কার্ড, বাংলাদেশের মানুষ, বিশেষ করে কোনো কোনো রাজনৈতিক দল এটাকে হাস্যকর অনেক কিছু ক্রিটিসাইজ করেছে, কিন্তু আজকে বাস্তবে কি হলো, আজকে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে বিএনপি তারেক রহমানের যে প্রতিশ্রুতি সেটা কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। আপনি বললেন যে বিএনপি একমাত্র দল এদেশের সবচেয়ে বেশি সম্মানের জায়গা ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত
প্রতিটা ধর্মের মানুষের কাছে, কিন্তু এই লোকগুলো কখনোই আর্থিকভাবে সম্মানিত হয়নি। এই দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় এসে ইমাম মুয়াজ্জিনকে এই যে ভাতা, পুরোহিতদেরকে ভাতা, এই যে একটা সিস্টেম চালু করেছে, যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছিল, মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিয়ে এদেশের মুক্তিযোদ্ধাদেরকে মানে কি বলবো সম্মানিত করেছিল, কৃতজ্ঞতা স্বীকার করেছিল, ঠিক সেরকম বাংলাদেশের মানুষকে, এদেশের গরিব দুঃখী মানুষকে, একটা পরিবারে যিনি মা বা বোন যেই হোক না কেন, সেই পরিবারে একজন মানুষ আপনারা জানেন যে একটা অসহায় স্বামী অসুস্থ কিংবা স্বামী মারা গেছে, তার আর্থিক সচ্ছলতা নাই, এই ২৫০০ টাকা একটা মহিলাকে, একটা গ্রামের, তাকে স্বাবলম্বী করতে কতখানি যে শক্তি সেটা একজন গ্রামের মানুষ জানে। তো এই যে উনি শুরু করেছেন, পরবর্তীকালে আপনি দেখেছেন আজকে কৃষি কার্ড, উনি বলেছেন কি কৃষকরাই কার্ড পাবে। কৃষকরা কি আপনার সার পাবে, তারপরে আপনার বীজ পাবে, কীটনাশক পাবে, আবার সুদমুক্ত ঋণ। একজন কৃষক সরকারি ব্যাংকের টাকা নেবে, তার জন্য সুদ দিতে হবে না। প্রতিটা কৃষকের জন্য কার্ড, কৃষি কার্ড, এই কৃষি কার্ড যাদের কাছে থাকবে তারা প্রত্যেক কৃষক, আপনি এই যে শিল্পপতি, আপনি কৃষি কার্ড পাবেন না। কিন্তু যে প্রকৃত কৃষক, যার জমি আছে, যে মানে অরিজিনাল কৃষক, সেই কৃষক এই কৃষি কার্ড পাবে। এই যে একটা মানে কি বলবো কমিটমেন্ট উনি যেটা মানুষের কাছে করেছিলেন, আজকে কমিটমেন্টগুলো কিন্তু আজকে বাস্তবায়িত হয়। আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্যার, উনি জীবদশায় উনি ভেবেছেন আজ থেকে আরও ৫০-৬০ বছর আগে। কী ভেবেছিলেন? এদেশ ওই ফারাক্কা, ওইদিকে আপনার কি বলে তিস্তা ব্যারেজ বা তিস্তা ইয়ে করে দিয়ে আজকে ইন্ডিয়া আমাদেরকে পানিতে খরার সময় যেভাবে কষ্ট দেয়, উনি তখন চিন্তা করেছিলেন, ভবিষ্যতের চিন্তা করে উনি খাল খননের কর্মসূচি তখন নিয়েছিলেন। তখন কিন্তু বিরোধী দল ছিলেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলেছিল যে খাল কেটে কুমির নিয়ে আসবে জিয়াউর রহমান, কিন্তু আজকে কিন্তু দেরিতে হলো। বিএনপি এটা বুঝলো, বিএনপি কিন্তু গত ২-৩ বার তার ক্ষমতা আসছে, বিএনপি তখন বুঝে নাই। আজকে আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি ধারণ করেন, তারেক রহমান, উনি বুঝেছেন এই খাল খননের বিকল্প আর কোনো কিছু নাই, আর এই জন্যই উনি এই খাল খননের কর্মসূচি গ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই খাল খননের মধ্যে পানি রিজার্ভ করে রেখে, বন্দি রেখে মানুষের যে কষ্ট খরার সময়, আপনারা জানেন আমি উত্তর অঞ্চলের মানুষ, ওই নদী পদ্মার গরম, খরায় পানি, টিউবওয়েল পানি পায় না, লেয়ার একবার নিচে চলে যায়, এই যে কি কষ্ট। আজকে এই পানিকে যদি আমরা মানে রিজার্ভ করে রাখতে পারি খাল খননের মাধ্যমে, তাহলে অ্যাটলিস্ট মানুষের, এই কৃষকদের আগামী দিনে, আজকে আপনি দেখেছেন যে জিয়াউর রহমান সাহেবের সময় ক্ষমতা আসার পরে প্রথম কৃষিতে, অর্থাৎ বিশেষ করে সবুজ বিপ্লব, না কৃষিতে মানে মানে খাদ্যে আমাদের স্বয়ংসম্পূর্ণ হওয়া, জিয়াউর রহমানের প্রথম আপনার খাদ্য রপ্তানি করেছে জিয়াউর রহমান সাহেব, এবং খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কারণ সেই সময় খাল খননের কর্মসূচিকে উনি প্রণয়ন করেছিলেন, জন্যই আজকে সে সময় আজকে খাদ্য আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছিলাম। আজকে আমি মনে করি যে আমাদের দেশ তো আর বড় হচ্ছে না, জনসংখ্যা তো বাড়ছে। এই পরিত্রাণের জন্য তারেক রহমান সাহেব হয়তোবা সিদ্ধান্ত নিয়েছেন, এটা সঠিক সিদ্ধান্ত, খাল খনন। তো এই যে পদক্ষেপগুলো, এটা পর্যায়ক্রমেই আজকে আমি বিশ্বাস করি এটা যদি অব্যাহত থাকে, বাংলাদেশের চেহারা চেঞ্জ হবে। আজকে দেখেন, এই কথাটা বলা উচিত কিনা জানি না, তাও আমি বলতে চাই। আজকে দেখেছেন দেশের প্রধানমন্ত্রী যখন যেতেন এই ঢাকা শহরে, যে রাস্তাতে যেতেন, একই দিনে যে ২-৩ বার উনি কখনো হয়তো মোহাম্মদপুর, কখনো ধানমন্ডি, কখনো
সচিবালয়, কখনো বঙ্গভবন, রাস্তাগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা মানুষকে সারাটা দিন কষ্টে, যে যানজটিতে কষ্ট করতে হয়েছে। দেখেন এই প্রধানমন্ত্রী বাংলাদেশে এখন তো আছে, মানে কখন যায় কখন আসে কেউ জানে কেউ না। মানুষ জানে, কেউ বুঝতে পারে। এই যে জন্য মানুষকে ট্রাফিক আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা গরমের মধ্যে রাস্তার মধ্যে রিক্সা, সিএনজিতে, ট্যাক্সিতে, গাড়িতে আটকে থাকা, ঘন্টার ঘন্টা আটকে থাকতে হয় না। প্রধানমন্ত্রী কোন রাস্তা যাচ্ছে কেউ বুঝতেও পারে না। এই যে চেঞ্জ, আই হ্যাভ এ প্ল্যান, এই যে তার মাথায় আসছে, আমি মনে করি এই যে দীর্ঘ 17-18 বছর দেশের বাইরে ছিলেন উনি, যে জ্ঞান, যে অভিজ্ঞতা, সারা দুনিয়াদারি, যে বিভিন্ন দেশের মানুষ, দেশ পরিচালনার যে অভিজ্ঞতা উনি অর্জন করেছে, আমি বিশ্বাস করি এই দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য এই মুহূর্তে তারেক রহমানকে দরকার। উনি আধুনিক চিন্তা, আধুনিক পরিকল্পনা, আমি বিশ্বাস করি যে তার যে যে কথাগুলো বললেন, ফ্যামিলি কার্ড বলেন, এটা তার নতুন চিন্তা। জি, হ্যাঁ, আজকে যে কৃষি কার্ড, এটা তার নতুন চিন্তা। হ্যাঁ, এই যে সব খাল খনন, মানুষের এই যে ইমামদের টাকা দেওয়া, পুরোহিতের টাকা দেওয়া, সব কিন্তু নতুন তার প্ল্যানিং, নতুন চিন্তা। তা আমি বিশ্বাস করি আগামী দিনে আরও নতুন নতুন চিন্তা প্রয়োগ বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, ভাগ্যের পরিবর্তনের প্রয়োগের মাধ্যমে আমি বিশ্বাস করি বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেটা ধ্বংস শেষ হয়ে গেছিল সেটি আবার সেখান পুনরুদ্ধার থেকে হবে। ফিরিয়ে এনে বাংলাদেশকে জিয়া রহমান স্যার যেভাবে দাঁড় করিয়েছিলেন, আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সাহেব ঠিক একইভাবে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল জাতি, অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী জাতি হিসাবে বাংলাদেশকে পরিণত করার জন্য যা যা দরকার সবকিছু উনি করবে। করবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের মধ্যে আগামী দিনে নতুন সূর্য, যে নতুন সূর্যর অপেক্ষা আজকে আমাদের 20টা বছর অপেক্ষা করতে হয়েছে, ইনশাআল্লাহ আমরা সেই সূর্য উদয় হবে আশা করি। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অ্যাডভোকেট উলকুজ তালুকদার দুলু এমপি, মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, তার কাছ থেকে শুনেছি। আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসির যে সূচনা, সেই সূচনা পুনরায় বাংলাদেশে যেটি শুরু হয়েছে সেটি আমাদেরকে ধরে রাখতে হবে, সেটি আমাদেরকে মেনে চলতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সংসদে আলোচনা হবে, সংসদে তর্ক হবে, সংসদে যুক্তি হবে। এবং এই পার্লামেন্টারি ডেমোক্রেসির যিনি উদ্যোক্তা, যিনি প্রবক্তা, বেগম খালেদা জিয়ার কথা আজকে এই মুহূর্তে বলতেই হয় যে তিনি বাংলাদেশকে যেভাবে প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়বার জন্য প্রত্যয় করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে একটি সবুজ বিপ্লবের মাধ্যমে দেশ গড়বার চেষ্টা করেছেন, তার পথেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হাঁটছেন। এবং সে হাঁটার মধ্যে দিয়ে আজকের অতিথি মিস্টার দুলু, তিনি একটা নতুন সূর্যের উদয় দেখতে পেয়েছেন। আমরা মনে করি বাংলাদেশের আকাশে নতুন সূর্যের উদয় হয়েছে এবং সেই সূর্যের মধ্যে দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আবার আমরা তুলে ধরতে পারবো এই প্রত্যাশা রেখে। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অতিথি অত্যন্ত ব্যস্ত ব্যক্তিত্ব, যেহেতু সংসদ চলছে, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত হুইপ অ্যাডভোকেট উলকুজ তালুকদার দুলু, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন ইসমাইল মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। এটিএন বাংলার সকল সদস্য, সকল কলা কৌশলীকে এবং দর্শক যারা দেখলেন রাতভর এই দীর্ঘ সময়, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।